এ নিয়ে বিস্তারিত থাকছে সংবাদে। স্বাগত। সকাল ৯টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে আপনাদের সাথে আছি সঞ্চারী মজিদ তমা এবং আমি সাফাত বিন ফরিদ। এবারে জানিয়ে দেব প্রধান শিরোনামগুলো। রাজধানীর আতঙ্ক, ৬,০০০ ছিনতাইকারী গ্রেপ্তার হলেও জামিনে বেরিয়ে জড়াচ্ছে নৈরাজ্যে। পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে বাড়ছে এডিস মশা, শুধু চিকিৎসায় মোকাবেলা প্রায় অসম্ভব। জলাবদ্ধই থাকছে কাজীপাড়া, শেওড়াপাড়া, অল্প বৃষ্টিতেই পানি জমে তৈরি হচ্ছে ভোগান্তি। প্রধান শিরোনামগুলো শুনছিলেন। এছাড়াও সংবাদে আরও যা থাকছে: বৈধভাবে স্বর্ণ আমদানিতে ব্যবসায়ীদের অনাগ্রহ, 10 মাসে ব্যাগেজ রুলসে এসেছে 54 টন। চট্টগ্রামে টাইগারদের আফগান চ্যালেঞ্জ, দুপুর 2টায় পুরো ফিট না থাকলেও খেলছেন তামিম। এবারে জানাবো বিস্তারিত খবর। অন্তত ৬,০০০ ছিনতাইকারী ঢাকাবাসীর আতঙ্কের কারণ বলে জানিয়েছে পুলিশ। এদের অনেকেই গ্রেপ্তার হয়েছেন একাধিকবার, কিন্তু জামিনে বেরিয়ে এসে আবারও জড়াচ্ছেন একই অপরাধে। অপরাধ বিশ্লেষকেরা বলছেন, একবার গ্রেপ্তারের পর পুলিশের উপযুক্ত তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনা গেলে কমে আসত ছিনতাইয়ের পরিসংখ্যান। আবার অনেকে ছিনতাইকারীদের সামাজিক পুনর্বাসনের পক্ষেও মত দেন। ঈদের রাতে রাজধানীর রামপুরায় ছিনতাইকারীদের হামলায় গুরুতর আহত হন সংবাদকর্মী রাকিব রানা। পরের দিন ফার্মগেটে ছিনতাইকারীদের হামলায় মারা যান পুলিশ কনস্টেবল মনিরুজ্জামান তালুকদার। এরপর রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে ১৮০ ছিনতাইকারীকে আটক করে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর হিসেবে ঢাকায় ছিনতাইকারী রয়েছে ৬,০০০-এর বেশি। ডিএমপি কমিশনার জানান, যারা পুলিশকে হত্যা করেছে ও সাংবাদিককে কুপিয়েছে তারা আগেও আটক হয়েছিল, কিন্তু জামিনে বেরিয়ে আবারও ছিনতাই শুরু করেছে। আইন সংশোধনের প্রয়োজন আছে কি নাই এই ব্যাপারে আপনারা জনমত গড়ে উঠাইতে পারেন। আমাদের সমাজবিজ্ঞানী যারা আছেন, অপরাধ বিজ্ঞানী যারা আছেন, তারা এই ব্যাপারে জনমত করতে পারেন বা গবেষণা করে দেখতে পারেন যেখানে আইনের কোনো দুর্বলতা আছে কিনা। আমাদের কাজ হলো গ্রেপ্তার করা, বিচারের জন্য আদালতে সোপর্দ করা। অপরাধ বিশ্লেষকরা বলছেন, যত সংখ্যক ছিনতাই হয় তার চেয়ে অনেক কম মামলা হয়। তাই ধারণা করাই যায় পুলিশের তালিকার চেয়েও বেশি ছিনতাইকারী রয়েছে ঢাকায়। এছাড়া ছিনতাইকারীকে আটকের চেয়েও পুনর্বাসন করা বেশি জরুরি। বেশিরভাগ সময় আমরা যেটা খেয়াল করি যে ছিনতাইয়ের ঘটনায় যে তথ্য উপাত্ত বা প্রমাণাদি এগুলো অনেক সময় প্রপারলি পুলিশের যে নথিতে আসলে সেখানে আসে না, যার কারণে অনেক সময় তারা যখন কোর্টে তাদেরকে স্থানান্তর করা হয় সেখান থেকে তারা সহজেই কিন্তু জামিন পেয়ে যায়। জামিন পেয়ে দেখা যায় আবার তারা ছিনতাইয়ের কাজে লিপ্ত হয়। তো আমি মনে করি যে আসলে এই ধরনের ছিনতাইয়ের কাজের সাথে যারা জড়িত, এই ডেটাটা যেহেতু পুলিশের কাছে আছে, এটাকে আপনাকে ধরে রাখতে হবে। ফাঁকা ঢাকায় টহল পুলিশের তদারকি নিয়েও সন্দেহ প্রকাশ করেছে নগরবাসী। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাংবাদিক রব্বানী হত্যায় ২২ জনের নামে মামলা হয়েছে ২০ দিন আগে। তবে প্রধান আসামি বাবুর ছেলে রিফাত সহ এখনও গ্রেপ্তার হয়নি ১৭ জন। এতে ক্ষুব্ধ রব্বানীর স্বজন ও সাংবাদিকেরা। পরিবারের অভিযোগ, প্রভাবশালীদের ছত্রছায়ায় রয়েছে তারা। ১৪ জুন রাতে বাড়ি ফেরার পথে হামলা চালানো হয় গোলাম রব্বানীর ওপর। ঘটনাস্থলের কাছেই মামলার ৩ নম্বর আসামি রাকিবুল্লাহ রাকিবের বাড়ি। তবে তাকে গ্রেফতার করা যায়নি এখনো। শুধু রাকিবুল্লাহ নয়, নাগালের বাইরে প্রধান আসামি বাবুর ছেলে রিফাত, সহযোগী শামীম খন্দকার, রুবেল মিয়া, লিপন মিয়া, স্বপন মণ্ডল, শেখ ফরিদ সহ ১৭ জন আসামি। এতে ক্ষুব্ধ নিহতের স্বজনরা বলছেন, স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় রয়েছেন তারা। এজাহারভুক্ত ১৭ আসামি এখনো আইনের আওতায় আনা হয়নি, তারা এখনো ধরাছোঁয়ার বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে। আমরা ক্ষুব্ধ, আমাদের নিজেদেরও নিরাপত্তা নেই। এর পিছনে যে কোনো বড় রাঘব বোয়াল তার নাম আসতে পারে, এই বড় রাঘব বোয়ালরাই তাদের লুকিয়ে রাখছে তাদের অর্থ দিয়ে। বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার করার জন্য আমি
মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সবার কাছে আমার অনুরোধ। আসামিরা গ্রেফতার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন সাংবাদিক নেতারা। আমরা আশাবাদী ছিলাম যে পুলিশের চেয়ে ডিবি আরও ভালো ভূমিকা পালন করবে এবং খুব দ্রুত সময়ের মধ্যে সমস্ত আসামিদের গ্রেপ্তার করার একটা সুযোগ তৈরি হয়ে যাবে, কিন্তু আমরা এখনও সেই ভালো কোনো কিছু খবর আমরা পাইনি, যার ফলে আমাদের কষ্ট ভিতরে চলে আছে। কেন আজকে 17 জন আসামি আজকে প্রকাশ্যে বা দিনের আলোতে তারা ঘুরছে? অবশ্যই তারা বাংলাদেশে আছে। আপনাদের তথ্য প্রযুক্তি ব্যবহার করে কেন তাদের এখন পর্যন্ত পাকড়াও করতে পারছেন না? তবে এ বিষয়ে কথা বলতে চাননি পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদ। গোলাম রব্বানী হত্যায় 22 জনের নামসহ মামলা করেন তার স্ত্রী, অথচ এ পর্যন্ত গ্রেফতার 14 জনের মধ্যে মাত্র 5 জন এজাহারভুক্ত আসামি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে জামালপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সাইমুম সাব্বির শোভন। শোভন, আসামি গ্রেপ্তারে পুলিশের তৎপরতা কেমন দেখছেন? জি দেখুন, যখন 14 জন রাতে সাংবাদিক গোলাম রব্বানী নাজিমের উপর হামলা হয়, ঠিক তখন থেকে কিন্তু আজ পর্যন্ত আসামি গ্রেপ্তারের ক্ষেত্রে পুলিশের ভূমিকা খুবই একটু সন্দেহজনক। কারণ আমরা প্রথম থেকে যখন আসামি গ্রেপ্তারের বিষয়ে পুলিশের সাথে কথা বলছিলাম, তারা আমাদের প্রথমে কারণ দেখায় যে সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়ে যাওয়ায় সেখানে আসামিরা সেটি দেখে পালিয়ে গেছে। এরপর যখন মামলা হয়, মামলার পর কিন্তু বা মামলার পূর্বে এজাহারভুক্ত যে 5 জন আসামি গ্রেপ্তার করা হয়েছে, এর মধ্যে 4 জনই কিন্তু গ্রেপ্তার করেছে র্যাব, আর বাকি একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর যখন আমরা মামলার পরে যখন আসামি গ্রেপ্তারের বিষয়ে কথা বলি, তখন কিন্তু তারা বলতো যে আসলে তথ্য প্রযুক্তির সহায়তা বা তাদের যে ব্যাকডেটেড তথ্য প্রযুক্তিটা রয়েছে সেটার জন্য গ্রেপ্তার করতে পারছে না, আসামিরা এক জায়গায় বিভিন্ন দীর্ঘক্ষণ থাকছে না, এসব নানা অজুহাত দেখাতো। এরপরে যখন আমরা এখন কথা বলি, তখন তারা বলছে যে আসলে এতগুলো আসামি এতভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেক্ষেত্রে তাদের একটু ধরতে কষ্ট হচ্ছে। তো সব মিলিয়ে আমি যদি বলি যে এই আসামি গ্রেপ্তারের ক্ষেত্রে পুলিশের আসলে চাহিদা বা একটু ইচ্ছা মনে হয় খুবই কমই রয়েছে। কারণ আমরা তো নিয়মিত এই মামলার বিষয়ে পুলিশ প্রথমে বশিরগঞ্জ থানা পুলিশ, এখন ডিবি পুলিশ সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলছি। তো সেখান থেকে যেটি আমরা বুঝতে পারছি যে এই মামলায় আর কোনো আসামি গ্রেপ্তারের ক্ষেত্রে পুলিশের আগ্রহ খুবই কম। জানাবেন, স্থানীয় প্রভাবশালী বলতে তার স্বজন এবং সাংবাদিকরা কাদের কথা বলছেন? যে স্থানীয় প্রভাবশালী বলতে তার স্বজনরা বলছেন যে একজন ওই যে বশিরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহিনা বেগমের নামটি কিন্তু বারবার এই মাস্টার মাইন্ডের বা এই হত্যাকাণ্ডের পেছনে পরিকল্পনাকারী হিসেবে বলছেন তার স্বজনেরা। তো তাদের যে দাবি হচ্ছে যে এই শাহিনা বেগমের ছত্রছায়া থাকতে পারে, অথবা এই মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবুর যে স্বজন রয়েছে, চাচাতো ভাই, পুলিশের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা এবং একজন ভাগিনা রয়েছে বর্তমানে পুলিশের একজন কর্মকর্তা, তাদের ছত্রছায়া থাকতে পারে বলে দাবি করছে তার স্বজনেরা। তো মূলত এই ছিল আমার কাছে সার্বিক তথ্য। সাংবাদিক গোলাম রব্বানী হত্যার সবশেষ তথ্য জানাচ্ছিলেন জামালপুর থেকে আমাদের সহকর্মী সাইমুম সাব্বির শোভন। এদিকে রব্বানী হত্যা মামলার প্রধান আসামি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর সহযোগী নয়ন মিয়ার একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পুলিশের পক্ষ থেকে 5 দিনের রিমান্ড চাওয়া হলে শুনানি শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এর আগে গতরাতে ধাতুয়াকান্দিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ নিয়ে রব্বানী হত্যা মামলায় এখনো পর্যন্ত 14 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে দুপুরে জামালপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চেয়ারম্যান মাহমুদুল সহ 10 আসামির জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে 10 আসামির সবার জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক মোহাম্মদ আতাউল্লাহ। যে কোনো পরিবেশের সাথে মানিয়ে নিতে পারছে এডিস মশা, যে কারণে ডেঙ্গু ভয়াবহ রূপ নিচ্ছে বলে জানান বিশেষজ্ঞরা। তারা বলছেন শুধু চিকিৎসা দিয়ে ডেঙ্গু মোকাবেলা সম্ভব নয়, রুখতে হবে এডিসকেও। সেই লক্ষ্যে এখনও চিরুনি অভিযান না চালালে পরিস্থিতি আরও খারাপ হওয়ার শঙ্কা তাদের।
মৌসুম শুরুর আগেই মঙ্গলবার পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে প্রায় 10,000 মানুষ। 6 মাসে মৃত্যু হয়েছে 61 জনের। আগে মনে হতো 5 থেকে 7 দিন, আমরা এখন কিন্তু দেখছি 72 ঘন্টার মধ্যেই হাসপাতালে বেশি সংখ্যক মৃত্যু ঘটেছে। তার মানে মূল্যবান সময়টা কিন্তু বাসায় অথবা ফার্মেসিতে অথবা অপ্রচলিত চিকিৎসা পদ্ধতিতে কেটে গেছে। আমরা সেই জায়গাটিতে বৈজ্ঞানিকভাবে এগোতে চাই। এ পরিস্থিতিতে উদ্বিগ্ন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। তারা বলছেন, ডেঙ্গুর বাহক এডিস মৌসুমের আগেই ভয়াবহ হয়ে উঠেছে। কারণ হিসেবে তারা বলছেন, থেমে থেমে বৃষ্টি আর বেশি তাপমাত্রা এডিসের বংশবৃদ্ধির জন্য দায়ী। যদি এই মাত্রায় গরম থাকে তাহলে নোবডি ক্যান প্রেডিক্ট। আজকে আমরা বসে বলতে পারছি না যে কি পরিমাণ হটস্পট বাংলাদেশে হবে, যেহেতু টেম্পারেচার অনেক হাই। এরকম টেম্পারেচার বাংলাদেশ কিন্তু দেখে নেই গত কয়েক বছরে। এবারে যে পরিমাণ গরম, সুতরাং বাঁচার একটাই উপায়, ডেঙ্গুর যে ব্রিডিং পয়েন্ট কন্ট্রোল করতে পারি, আমরা একটা ভালো অবস্থানে যেতে পারবো। আগে নির্মাণাধীন ভবনে এডিসের বিস্তার বেশি দেখা যেত, কিন্তু সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের জরিপে বহুতল ভবনেই 43% লার্ভা মিলেছে। এমন পরিস্থিতিতে সিটি কর্পোরেশন বা স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষে ডেঙ্গু নিয়ন্ত্রণ কঠিন বলছেন বিশেষজ্ঞরা। এডিস মশা এত সহজভাবেই অ্যাডাপ্টেশন করতে পারে, এদিকে ক্লাইমেট চেঞ্জের একটি ফল, আবার এডিস মশার অ্যাডাপ্টেশন, সব মিলিয়ে আসলে এর নিয়ন্ত্রণ ব্যবস্থা কিন্তু বেশ কঠিন। এডিসের জন্ম এখন ঘরে ঘরে, তাই নগরবাসীকে সচেতন হওয়ার পরামর্শ স্বাস্থ্য বিভাগের। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে মঙ্গলবার ডেঙ্গুতে আরও 5 জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন 678 জন। এটি একদিনে মৃত্যু এবং আক্রান্তের রেকর্ড। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ঢাকা উত্তরে 27টি এবং ঢাকা দক্ষিণে 28টি ওয়ার্ড সবচেয়ে বেশি ডেঙ্গুর ঝুঁকিতে রয়েছে। এডিসের প্রকোপ কমাতে মঙ্গলবার থেকে 25টি ওয়ার্ডে 3 দিনের বিশেষ অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। জুলাই মাসের শুরুতে জুনের চেয়ে আরও ভয়াবহ পরিস্থিতি ডেঙ্গুর। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। শয্যার অভাবে মেঝেতে চিকিৎসা চলছে অনেকের। মঙ্গলবার নতুন করে আরও 678 জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হন, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ। এ নিয়ে এ পর্যন্ত সারা দেশে বিভিন্ন হাসপাতালে রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 9,800 জনে। বর্তমানে চিকিৎসাধীন 1,600 রোগী। আইসা ওষুধ দেয়, ধোয়া উড়ে, এই ধোয়ার পরে আর মশা মরে না। শুধু ব্যথা আর বমি, জ্বর যদিও থামে গেছে, ব্যথা আর বমি থামে না। এদিকে 24 ঘন্টায় আরও 5 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 61 জনে। চিকিৎসকেরা বলছেন, একাধিকবার আক্রান্ত হয় মৃত্যু বাড়ছে। ডেথ টল তার বিশাল একটি অংশ কিন্তু এই কমপ্লিকেটেড ডেঙ্গু সিন্ড্রোমেরই ফলশ্রুতি, যেটি অনেকেই রোগীরা অনেকে আফসোস করে বলেছে, আমরা বুঝতেই পারিনি ডেঙ্গু আক্রান্ত যখনই, কারণ বড় একটি অংশ এখনও ছোটোখাটো চিকিৎসার জন্য ফার্মেসি নির্ভরশীল। এরই মধ্যে এডিসের জরিপ প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তারা বলছে, ঢাকা উত্তরে 27টি এবং দক্ষিণে 28টি ওয়ার্ড সবচেয়ে বেশি ঝুঁকিতে। বহুতল ভবনে সবচেয়ে বেশি 43% এডিসের লার্ভা মিলেছে। দেরিতে বর্ষা এসেছে, কাজেই বর্ষা দেরিতে যাবে বলেই আমাদের আশঙ্কা। কাজেই প্রতিটি দিন আমাদের একই রকমভাবে মানুষকে সচেতন করবার জন্য কিছু না কিছু করতে হবে, এবং তাহলেই হয়তোবা আমরা আসন্ন যে দুর্যোগের কথা আমাদের মাথায় চিন্তাতে এসছে, আমরা সেটিকে হয়তো সফলভাবে মোকাবেলা করতে পারবো। মঙ্গলবার থেকে 25টি ওয়ার্ডে 3 দিনের বিশেষ অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। প্রথম দিন ওয়ারিতে চালানো অভিযানে 30% বেশি বাসাবাড়িতে মিলেছে এডিসের লার্ভা। জরিমানা করা হয়েছে 70,000 টাকা। আজকে থেকে ক্রাশ প্রোগ্রামের আওতায় এনেছি, এবং যেখানে আমাদের জনবল বা যে ওষুধ থেকে শুরু করে যেভাবে দেওয়া হতো, এটাকে আমরা দ্বিগুণ করে দিয়েছি, যাতে আগামী 3 দিন আমরা একটা ক্রাশ প্রোগ্রাম, পাশাপাশি সবাইকে সচেতন করা, একইভাবে আমাদের ভ্রাম্যমাণ আদালতও পরিচালিত হচ্ছে। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে সামনের দিনগুলোতে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে সতর্ক করছেন কীটতত্ত্ববিদেরা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মেট্রো রেল উদ্বোধনের আগেই নতুন করে সংস্কার করা হয় মিরপুরের কাজীপাড়া শেওড়াপাড়া 10 নম্বর এলাকার প্রধান সড়ক। অথচ মাত্র আধা ঘন্টার বৃষ্টিতে এখনও আটকে থাকছে পানি। এতে আগের মতোই ভোগান্তিতে পড়তে হচ্ছে। নগর পরিকল্পনাবিদরা বলছেন, মেগা প্রকল্পের পর এমন চিত্র হতাশাজনক। এদিকে বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন।
ক্ষণিকের মুষলধারে বৃষ্টিতে পানি জমে একাকার মিরপুরের শেওড়াপাড়া কাজীপাড়া 10 নম্বর এলাকার প্রধান সড়ক। হঠাৎই যেন থমকে যাচ্ছে জনজীবন, এমন চিত্র গেল শনিবারের। এ সময় পানিতে সড়ক ডুবে নষ্ট হয় অসংখ্য সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেল। রক্ষা পায় না ব্যক্তিগত গাড়িও। 3 ঘন্টার বেশি সময় জমে থাকে এমন পানি। পানি ভিতরে যায় আর ঢুকে বন্ধ হয়ে যাচ্ছে, স্টার্ট আর লয় না। নাজেহাল অবস্থা, গাড়ি বন্ধ হয়ে গেছে কয়েকবার। 6 মাস আগে সংস্কার করা এই সড়কে আবারও আগের মতোই পানি দেখে ক্ষুব্ধ স্থানীয়রা। এজন্য কেউ দুষছেন সিটি কর্পোরেশনকে, কেউ বা স্থানীয়দের অসচেতনতাকে। 2 দিন বৃষ্টি 3 তলা পানি উঠবো, মালমাত্রা দোকানপাট সব চলে যাইব গা। আমাদের অনেক অসুবিধা হচ্ছে, এই যে এখন আমরা হসপিটালে যাচ্ছি, যেতে পারতেছি না। ছোট থেকে দেখতে আসছি যে এখানে প্রচুর পরিমাণ পানি উঠতেছে। নগর পরিকল্পনাবিদরা বলছেন মেগা প্রকল্প বাস্তবায়নের পর এমন পরিস্থিতি প্রকল্পকে প্রশ্নবিদ্ধ করছে। সেই সঙ্গে ভোগান্তিতে পড়তে হচ্ছে মেট্রো রেলের যাত্রীদেরও। মেগা প্রকল্পের যে সমন্বিতভাবে যে আপনি যানবাহন ট্রান্সপোর্টের সাথে ড্রেনেজের যে ইন্টিগ্রেশন, এবং সেটা নিয়ে কিন্তু ডিটেইল আমরা ফলাফল পাচ্ছি না। এখন সেখানে ডিজাইন স্ট্যান্ডার্ডটা আসলেই কি সঠিকভাবে সেভাবে প্রাক্কলন করা হয়েছিল কিনা, বৃষ্টিপাতের বিষয়গুলো, এটা একটা বড় প্রশ্ন। সিটি কর্পোরেশন বলছে এটি জলাবদ্ধতা নয়, জলজট। সড়ক নির্মাণের পূর্বে ড্রেনেজ ব্যবস্থা পুনঃস্থাপন করা হয়েছে, এতে ত্রুটি আছে কিনা তা দেখা হবে। ড্রেনেজ নির্মাণ অথবা মেট্রো রেলের পিলার স্থাপন, যেটাই হোক আমরা এগুলো স্টাডি করছি। আমাদের ইঞ্জিনিয়ার সাহেবরা প্রতিনিয়ত বৃষ্টির সময় লক্ষ্য করছেন, কোথাও যদি এরকম নির্মাণগত ত্রুটি থাকে আমরা সেটি সংশোধন করে ইমিডিয়েটলি সেই জায়গাগুলো আমরা অ্যাড্রেস করব। বর্ষায় সড়কের এমন বেহাল দশা এই এলাকার মানুষের কাছে নতুন কিছু নয়। কখনো কখনো এই সড়কে নৌকাও চলতে দেখে এলাকাবাসী, কিন্তু মেট্রো রেল উদ্বোধনের আগে সংস্কার হওয়া নতুন সড়কে আবারও এমনই বেহাল দশা হবে তা হয়তো প্রত্যাশা ছিল না এলাকাবাসীর। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সামান্য বৃষ্টিতেই বরিশাল নগরীতে সৃষ্টি হয় জলাবদ্ধতা, এতে চরম দুর্ভোগ পোহাতে হয় নগরবাসীকে। তাদের অভিযোগ, রাস্তা উঁচু করার পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থা কার্যকর করার দাবি আমলে নিচ্ছে না সিটি কর্পোরেশন। তবে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের অনুমোদন পেলে কাজ শুরুর আশ্বাস দিয়েছে নগর কর্তৃপক্ষ। মাত্র 25 মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে যায় বরিশালের সাগরদী, ইসলামপুর, সর্দারপাড়া, ইয়াকুব আলী সড়ক, হোসেন আলী সড়ক সহ অধিকাংশ নিচু এলাকা। কার্যকর ড্রেনেজ ব্যবস্থার অভাবে পানি নামতে দেরি হওয়ায় জলাবদ্ধতায় ভোগান্তি পোহাতে হয় নগরবাসীকে। সমস্যা সমাধানে রাস্তা উঁচু করা এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নতি চান ভুক্তভোগীরা। সামান্য বৃষ্টি হইলেই ঘর থেকে নামে মসজিদ যাওয়া যায় না, একটা রিক্সা ছাড়া চলাচল করা যায় না। পানির এই দুর্ভোগ নিয়ে আমরা আছি বিগত অনেক দিন যাবত। কবে এটার যে সমাপ্তি হবে আমরা এখন পর্যন্ত বুঝে উঠতে পারতেছি না। তবে নগর কর্তৃপক্ষ জানিয়েছে 50 বছরের পুরনো 8টি আউটফল অনেকটাই অকার্যকর হয়ে গেছে, যার কারণে জমে থাকা পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে। নদীর পানির উচ্চতা বেড়ে আউটফলগুলো নিচে চলে যায়, যার কারণে পানির নামতে কিছুটা বিড়ম্বনা হয়। আমরা ড্রেন পরিষ্কার আমাদের যথানিয়মে চলতে আছে, শত ড্রেন পরিষ্কার করলেও আউটফলগুলো নতুনভাবে করার না পর্যন্ত এই সমস্যাটা হবে। এখানে আমাদের কিছুই করার নাই। বরাদ্দ না পেলেও গত 4.5 বছরে 532 কিলোমিটার রাস্তার 200 কিলোমিটার সংস্কার ও ড্রেন নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছে সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী। রিভারের যে ওয়াটার লেভেল সেটা বিগত সময় যে ছিল বিগত ইয়ারে, এখন সেটা অনেক রেজ করেছে এবং আমাদের ড্রেনেজ ব্যবস্থা ইমপ্রুভমেন্ট করতে হবে এবং শহররক্ষা বাদ করতে হবে এবং যে লো ল্যান্ড এরিয়াগুলো সেটাগুলো ইভাকুয়েশন রোড করতে হবে এবং রেজ করতে হবে। 1965টি রাস্তা ও অলিগলি সহ অন্তত 100 কিলোমিটার সড়কে জলাবদ্ধতা নিরসনের জন্য প্রকল্পের যাচাই বাছাই চলছে। অনুমোদন পেলেই দ্রুত কাজ শুরু করতে চায় বরিশাল সিটি কর্পোরেশন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জ্বালানি তেলের মতো স্পর্শকাতর পণ্য স্থানান্তরের সময় যে ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নিতে হয় সেটি না করায় ঝালকাঠির সুগন্ধা নদীতে তেলের জাহাজে দ্বিতীয় দফায় ঘটে বিস্ফোরণ। এতে কর্মকর্তাদের অবহেলা ছিল বলেও মনে করছেন তদন্ত সংশ্লিষ্টরা। ঘটনা খতিয়ে দেখতে কাজ করছে 3টি আলাদা তদন্ত কমিটি। গেল 27 জুলাই সাগরনন্দিনী 2 নামের ট্যাঙ্কারটি প্রায় 11 লাখ লিটার জ্বালানি তেল নিয়ে
নোঙর করে ঝালকাঠির দেউরি গ্রামের কাছে। শনিবার দুপুরে প্রথম দফা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে উড়ে যায় জাহাজের পেছনের অংশ, ক্ষতিগ্রস্ত হয় ইঞ্জিন রুম ও রান্নাঘর। সে ঘটনায় নিহত হন 4 জন, দগ্ধ হন আরও 4 জন। তবে অক্ষত থাকে তেল সংরক্ষণের জায়গা। ট্যাঙ্কারটি থেকে তেল স্থানান্তরের সময় সোমবার সন্ধ্যা 6:30টার দিকে আবারও বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। আর এ দফায় 10 পুলিশ সহ দগ্ধ হন 15 জন। কিন্তু কেন আবার বিস্ফোরণ? এমন প্রশ্নে ফায়ার সার্ভিস জানায়, আবদ্ধ জায়গায় বেশি সময় ধরে পেট্রোলিয়াম থাকায় গ্যাসের সৃষ্টি হয়, সেখান থেকে ঘটতে পারে বিস্ফোরণ। তবে নন্দিনী 2 বিস্ফোরণের পেছনে অগ্নি নির্বাপন ব্যবস্থায় ঘাটতি দেখছেন নৌযান বিশেষজ্ঞ। একটা আবদ্ধ জায়গায় যখন কোনো পেট্রোলিয়াম জাতীয় কোনো পদার্থ অনেক দিন ধরে থাকে অথবা ওয়েভের কারণে অথবা যে কোনো কারণে ওটা মুভ করলে ওখানে একটা গ্যাসের সৃষ্টি হয়। সেই গ্যাসটা আবদ্ধ থাকলে এটা সেলফ এক্সপ্লোশন হতে পারে। এটা আমাদের ফায়ার সার্ভিসের তরফ থেকে একটা পয়েন্ট, এটা হতে পারে। তবে আমরা তদন্ত সাপেক্ষে ফাইনালি এটা বলতে পারবো। এমনি এইসব জাহাজের ক্ষেত্রে কিন্তু একবার স্পেশাল ফায়ার সেফটি প্ল্যান থাকে এবং সেটা অবশ্যই সচল থাকে যেন সেই ব্যবস্থা করা হয়। প্রত্যেক বছর ফিটনেস সার্টিফিকেট দেওয়া হয়। ফলে এইগুলা যদি মানে অপারেট করে তাহলে তো এই ধরনের দুর্ঘটনা এরকম ঘটার কথা না। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব জানান, বৈদ্যুতিক স্ফুলিঙ্গের কারণে বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা তাদের। প্রথম আগুন লাগার পরে তারপরে ওই বদ্ধ থাকার কারণে এক ধরনের গ্যাসীয় একটা থাকতে পারে, সেটা থেকে স্পার্ক হয়েছে। কিন্তু এটা হলো একদম পিওরলি অনুমান। আমরা এইটা পুরো তদন্ত না করে আসলে বলতে পারবো না কি হচ্ছে এটা। কিন্তু আমাদের তো কমিটি অলরেডি কাজ শুরু করছে। এর আগে গেল বছরের ডিসেম্বরে ভোলায় একটি বাল্কহেডের সাথে সংঘর্ষে তলা ফেটে ডুবে যায় সাগরনন্দিনী 2 জাহাজটি। 2021 সালের 12 নভেম্বর এসএইচআর নেভিগেশন কোম্পানি লিমিটেডের আরও একটি তেল ট্যাঙ্কার সাগরনন্দিনী 3-এও ঘটে বিস্ফোরণের ঘটনা। সে ঘটনাও ঘটে সুগন্ধা নদীর ঠিক একই স্থানে। আর ওই ঘটনায় নিহত হন 5 জন। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঝালকাঠি। ব্যাগেজ রুলসে আনা স্বর্ণ দিয়ে চলছে দেশের স্বর্ণের বাজার। বছরে 20 টন স্বর্ণের চাহিদা থাকলেও শাহজালাল বিমানবন্দর দিয়ে এসেছে 54 টন। তাই যথাযথ প্রক্রিয়ায় স্বর্ণ আমদানি না হওয়ায় তা কোথায় ব্যবহার হচ্ছে তাও জানা যাচ্ছে না। ফলে গড়ে উঠছে না বাজারও। এছাড়া প্রবাসীদের মাধ্যমে বিপুল পরিমাণ স্বর্ণ দেশে আসায় ব্যাহত হচ্ছে বিমানবন্দরের সেবা, এমনটাই দাবি করছে কাস্টমস কর্তৃপক্ষ। স্বর্ণ নীতিমালায় 18টি কোম্পানিকে ডিলারশিপ ও একটি ব্যাংকের মাধ্যমে স্বর্ণ আমদানির অনুমতি দেয় সরকার। তবে অতিরিক্ত ভ্যাট ও ট্যাক্সের অজুহাতে দেশের ডিলারশিপের মাধ্যমে 2 বছরে স্বর্ণ আমদানি হয়েছে মাত্র 200 কেজি। কাস্টমস কর্তৃপক্ষ বলছে, গত 10 মাসে ব্যাগেজ রুলসের আওতায় দেশের স্বর্ণের বার এসেছে 54 টন। আর তৈরিকৃত গহনার পরিমাণও প্রায় অর্ধেক, যার বাজার মূল্য 40,000 কোটি টাকা। 4,000 কেজি গোল্ড প্রতি মাসে আসে। তো আমরা মনে করি এটি এইভাবে না এসে যদি যারা অথরাইজড ডিলার তাদের মাধ্যমে যদি আমদানি হয়ে আসলে বৈধ চ্যানেলে, সেটা বরং দেশের জন্য এবং এই স্বর্ণ ব্যবস্থাপনা, স্বর্ণ নীতি বাস্তবায়নে এটা সুবিধাজনক হবে। ব্যবসায়ীরা বলছেন, ভারতে স্বর্ণ বেচাকেনার উপর ভ্যাট নির্ধারিত রয়েছে 3% হারে, সে তুলনায় দেশে 5%। এছাড়া ব্যাগেজ রুলসের সুবিধা নিয়ে প্রবাসীদের মাধ্যমে অনেকেই অবৈধভাবে স্বর্ণ আনছেন। ফলে স্বর্ণ আমদানি না হওয়ার পাশাপাশি গড়ে উঠছে না বাজার। বিভিন্ন ধরনের ভ্যাট, শুল্ক, ট্যাক্স, গভর্নমেন্টের বিভিন্ন প্রক্রিয়া লোকাল মার্কেটে যেই দাম তার থেকে বেশি দাম পড়ে যায়। তো এখন সে কিভাবে লোকাল মার্কেটে যেটা কম দামে পাওয়া যায় সেটা বেশি দাম পড়লে কিভাবে চলবে? বুলিয়ানদের কাছে বা পুদ্দারদের কাছ থেকে যে কোনো গোল্ড কিনি তারা আমাকে একটা মানি রিসিট দিবে না। এছাড়া তৈরিকৃত স্বর্ণালংকার দেশের বাজারে প্রবেশ করায় স্বর্ণ কারিগররাও কাজ হারাচ্ছে বলে দাবি ব্যবসায়ীদের। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অবশেষে ডলারের বাজার ভিত্তিক ও একক মূল্য ব্যবস্থার দিকে যাচ্ছে বাংলাদেশ। সোমবার একদিনে টাকার সবচেয়ে বড় অবমূল্যায়ন করেছে কেন্দ্রীয় ব্যাংক। এমন উদ্যোগ বৈদেশিক মুদ্রা বাজারে স্থিতিশীলতা আনবে বলে মনে করছে নিয়ন্ত্রক সংস্থাটি।
তবে বিশ্লেষকেরা বলছেন বাজার স্থিতিশীল করতে ডলারের সরবরাহ বাড়ানোর দিকেও জোর দিতে হবে। প্রায় $5.25 বিলিয়ন ঋণ কর্মসূচির আওতায় বাংলাদেশকে ডলারের বিপরীতে টাকার দর একক ও বাজার ভিত্তিক করার শর্ত দেয় দাতা সংস্থা IMF, যা এতদিন কঠোর নিয়ন্ত্রণে রেখেছিল বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি মুদ্রানীতি ঘোষণার সময় নিয়ন্ত্রণ দুর্বল করার কথা জানায় সংস্থাটি, যার প্রতিফলন দেখা গেল সোমবার। এদিন $2.85 দর বাড়িয়ে 108 টাকা 85 পয়সায় বেসরকারি ব্যাংকের কাছে ডলার বিক্রি করে কেন্দ্রীয় ব্যাংক। আমরা আসলে এখন আর নিজেরা কোনো রেট কোট করবে না, কিংবা বাংলাদেশ ব্যাংক ডিসকাউন্টে আর সেল করবে না। আমাদের ইম্পোর্ট কন্টেইনমেন্টটা হয়েছে, ইম্পোর্টটা কন্ট্রোল হয়েছে, এবং সাথে সাথে এক্সপোর্টের যে গতি এবং রেমিটেন্সের যে প্রবাহ সেটা যদি কন্টিনিউ করে আস্তে আস্তে নিশ্চয়ই এটা একটা ব্যালেন্সের দিকে যাবে। বাংলাদেশ ব্যাংকের এমন উদ্যোগ ইতিবাচক বলছেন বিশ্লেষকেরাও। মূল্যস্ফীতির শঙ্কা থাকলেও টাকার অবমূল্যায়ন ও এক দরের পক্ষে তারা। তবে অবমূল্যায়ন ধীরে ধীরে হওয়া উচিত বলে মত তাদের। আমরা চাই ডলারটা যেন স্থিতিশীল থাকে, সেটা ডলার 8-এই থাকুক বা 10-এই থাকুক বা 14-তেই থাকুক একটা জায়গায় মোটামুটি একটা রিজনেবল লেভেলে। যদি কিছুদিন 2-1 বছর আমরা অল্প অল্প করে ডেপ্রিসিয়েট করে এটাকে রাখতে পারি, তাহলে কিন্তু বাজারে আস্থাটা চলে আসবে। বাংলাদেশ ব্যাংক নির্ধারিত দরের সঙ্গে মিল রেখে 3টি ক্ষেত্রে ডলারের দর পুনর্নির্ধারণ করেছে ফরেন এক্সচেঞ্জ ডিলার অ্যাসোসিয়েশন বা ফেদা। ফলে রেমিটেন্সে ডলারের দর দাঁড়িয়েছে 108 টাকা 50 পয়সা, রপ্তানিতে 107 টাকা 50 পয়সা, আমদানিতে 109 টাকা। অর্থনীতিবিদরা বলছেন, শুধু বাজার ভিত্তিক দর নির্ধারণে ডলারের সংকট কাটবে না, বাড়াতে হবে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। আমার এখান থেকে এক্সপোর্ট বাড়াতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হলো ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আমাকে আনতে হবে। নাম্বার 3 হলো রেমিটেন্স আমার অফিসিয়াল চ্যানেলে আসতে হবে। এগুলো কিন্তু একটা পয়েন্ট, বাট প্রত্যেকটার আবার সাব পয়েন্টগুলো আছে। রেমিটেন্স বৃদ্ধি সহ সরকারের নানা উদ্যোগে জুনে 31 বিলিয়নে পৌঁছেছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। বুধবার এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন আকুর বিল পরিশোধের পর যা নেমে আসার কথা 30 বিলিয়নে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যুক্তরাজ্যের লন্ডনে উদ্বোধন হলো এক ব্যতিক্রমী জাদুঘরের। সাধারণত এর পরিবেশ হয় শান্ত, প্রদর্শিত হয় নানা পুরাতাত্ত্বিক ও শিল্পকর্ম। তবে শিশুদের কথা মাথায় রেখেই হয়েছে এই জাদুঘর। এখানে খেলতে খেলতে নতুন কিছু শিখছে শিশুরা। কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ থেকে শুরু করে তৈরি করছে নানা জিনিসপত্র। গল্পের ছলে বিকাশ হচ্ছে তাদের কল্পনা শক্তির। প্রতিবেদনটি থাকছে সংবাদের পরের অংশে। আগামী বছরও নিম্নমানের কাগজে বই ছাপানোর শঙ্কা তৈরি হয়েছে। বহু প্রতিষ্ঠান নির্ধারিত দরের চেয়েও কম দাম দিয়ে ছাপার কাজ নেওয়ায় এই শঙ্কা দেখা দেয়। তবে এনসিটিবি বলছে, আইনি সীমাবদ্ধতার কারণে এসব প্রতিষ্ঠানের কাজ বাতিল করতে পারছে না তারা। চলতি বছরে বিনামূল্যের বেশিরভাগ বই নিম্নমানের কাগজে ছাপা। কাগজ সংকটের কারণে এই পরিস্থিতি, দাবি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবির। আগামী বছরের জন্য 34 কোটি নতুন বই ছাপাবে সরকার। এরই মধ্যে বেশিরভাগ বই ছাপানোর দরপত্র প্রক্রিয়া শেষ। প্রতি ফর্মা কাগজের জন্য এবার মাধ্যমিকে 3 এবং প্রাথমিকে 3 টাকা 5 পয়সা নির্ধারণ করেছে সরকার। অথচ বেশিরভাগ মুদ্রণ প্রতিষ্ঠানই কাজ পাওয়ার জন্য দর দিয়েছে 1 টাকা 80 পয়সা থেকে 2 টাকা। আমরা বাজার দর যাচাই করে দেখলাম এরকম আপনারা আমাদের প্রাকৃত দরের কাছাকাছি তো দর পড়বে, তাহলে এত দর নিম্ন, কিন্তু আমরা এই নিম্ন দরে কিভাবে আমরা মানসম্মত বইটা গ্রহণ করতে পারবো। মুদ্রণ মালিক সমিতি বলছে, চলতি বছর নিম্নমানের কাগজে বই ছাপানোর বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। তাই ওইসব প্রতিষ্ঠান কম দরে কাজ নিয়ে এবারেও নিম্নমানের কাগজে বই ছাপাবে বলে শঙ্কা তাদের। এই কাগজগুলো নিউজ প্রিন্টের চেয়েও খারাপ। তো যেহেতু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় নাই, সেহেতু তারা ভাবছে আগামীবারে ওইভাবে চালায় যেতে পারবে, যে কারণে তারা নিম্নমানের দর দিয়েছে। এনসিটিবি বলছে, বই ছাপানোর দরপত্রের নিয়ম অনুযায়ী সর্বনিম্ন দরদাতাদের কাজ দিতে বাধ্য তারা, আর এই সুযোগ নিচ্ছে কিছু মুদ্রণ প্রতিষ্ঠান। তবে এবার নিম্নমানের কাগজে বই গ্রহণযোগ্য হবে না।
প্রাকৃতিক দরে 10%-এর নিচে কাজ দেওয়া যাবে না, 10%-এর অ্যাবাভে কাজ দেওয়া যাবে না। কিন্তু গুডসের ক্ষেত্রে এই ধরনের একটা প্রবিধান যদি থাকতো তাহলে আমাদের জন্য খুব সুবিধা হতো। নিম্নমানের কাগজে বই ছাপানোদের কালো তালিকাভুক্ত করার প্রথাও 2 বছর ধরে বন্ধ রেখেছে এনসিটিবি। গত কয়েক বছর ধরে বই ছাপানোর আগে তৈরি হয় নানা সংকট, যার কারণে নির্দিষ্ট সময়ে সারা দেশে বই পৌঁছে দেওয়া সম্ভব হয় না। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, চলতি বছর এই সংকট কাটাতে হলে এখন থেকেই এনসিটিবিকে নিতে হবে শক্ত ভূমিকা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 5 বছর বন্ধ থাকার পর নীলফামারীর সৈয়দপুরে আবারও চালু হয়েছে দেশের একমাত্র রেলওয়ে সেতু কারখানা। সদ্য নিয়োগ দেওয়া 11 জন খালাসি আর অবসরে যাওয়া 4 জন মিস্ত্রি দিয়েই শুরু হয়েছে কার্যক্রম। কর্তৃপক্ষ বলছে, শিগগিরই শূন্য পদে জনবল নিয়োগ দিয়ে কারখানাটির কার্যক্রম পুরোপুরি চালু করা হবে। সৈয়দপুরের রেলওয়ে সেতু কারখানাটির কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায় 2018 সালে। এর 4 বছর আগে এটি বন্ধের ঘোষণা দেয় রেল কর্তৃপক্ষ। তবে আমদানি ব্যয় কমাতে আবারও চালু হলো কারখানাটি। আপাতত এখানে তৈরি হচ্ছে সিসি ক্রাফট, যা দুর্যোগের সময় ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে এবং বিকল্প সেতু নির্মাণে ব্যবহার করা হয়। নতুনভাবে শুরু করতে 11 জন খালাসি নিয়োগ দেওয়া হয় গেল 2 জুন, যাদের প্রশিক্ষণের জন্য ফেরানো হয় অবসরে যাওয়া 4 জন দক্ষ মিস্ত্রিকে। প্রশিক্ষণ নিয়ে নিজেদের দক্ষ করতে চান নতুনরা। কাজ কিছু শিখাইতে হচ্ছে, শিখানো দিচ্ছি, আমরা ওই সিসি ক্রাফট তৈরি করতেছি, এদের মাঝে ওদেরকে আমরা কাজ শিখাইছি। বর্তমান সেগুলো কাজ নাই, কাজ আস্তে আস্তে চালু হবে। চালু হলে তা আবার ওই একই রকম হবে আর কি। 11 জন খালাসি এবং আমাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য 4 জন দক্ষ খালাসি এখানে রাখা হয়েছে। তারা আমাদের হাতে কলমে শিক্ষা দিচ্ছেন। কারখানার সহকারী প্রকৌশলী জানান, দীর্ঘ সময় বন্ধ থাকার কারণে বিভিন্ন যন্ত্রাংশ অকেজ হওয়ার পথে। পুরো কার্যক্রম চালু করতে শূন্য পদে দ্রুত জনবল নিয়োগ প্রয়োজন। আমরা স্বল্প পরিসরে সিসি ক্রিপ তৈরি করা আর কারখানার বিভিন্ন মেশিনের ওভারহোলিং এবং কমিশনিং কাজগুলো করব, যে এই বিষয়গুলো যাচাই বাছাই আমাদের চলছে আর কি। সরকার চাচ্ছে বৈদেশিক মুদ্রা সাশ্রয় করার জন্য, সেই কারণে তাদের নিজের দেশে উৎপাদন করা হলে টাকাটা কয়েক গুণ সেভ হবে, এটাও একটা প্রধান উদ্দেশ্য। 1870 সালে সৈয়দপুরে 18 একর জমিতে স্থাপন করা হয় দেশের একমাত্র রেলওয়ে সেতু কারখানাটি, যেখানে গেল শতাব্দীর 90-এর দশক পর্যন্ত কর্মী ছিলেন প্রায় 1000। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 30 বছরেও শেষ হয়নি নেত্রকোনায় সুলতানি আমলের রোয়াইল বাড়ি দুর্গ এলাকার খনন। পুরো দুর্গ খনন শেষে উদ্ধার হওয়া নিদর্শন পর্যটকদের দেখার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। যদিও এরই মধ্যে ঐতিহাসিক এই নিদর্শনটি দেখতে ভিড় করছেন পর্যটকরা, তবে অনুন্নত যোগাযোগ ব্যবস্থা সহ নানা বিড়ম্বনায় পড়ছেন তারা। কেন্দুয়ার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের বেতাই নদীর তীরে প্রত্নতত্ত্ব অধিদপ্তর খনন কাজ শুরু করে 1993 সালে। ঐতিহাসিক নিদর্শন রক্ষায় প্রায় 50 একর জায়গা পুরাকীর্তি এলাকা ঘোষণা করে সরকার। মাটির ঢিবি খুঁড়ে পাওয়া যায় প্রাচীন বারোদুয়ারি মসজিদ, বিভিন্ন প্রাসাদের চিহ্ন, সুড়ঙ্গ পথ, কবরস্থান, মূর্তিসহ মূল্যবান নানা পুরাকীর্তি। বারোদুয়ারি মসজিদ অথবা এই যে ডেঙ্গুমালের কবরস্থান বা বুরুজ ডিবি আছে, ওইগুলি মানুষের দেখে আশ্চর্য অবাক হয়ে যায়। এরই মধ্যে দুর্গ এলাকার নানা স্থাপনা দেখতে প্রতিদিন ভিড় করছেন পর্যটকরা। তবে আধুনিকায়ন না করায় সম্ভাবনাময় পর্যটন স্পটটি দেখতে গিয়ে বিড়ম্বনায় পড়ছেন পর্যটকরা। যা আছে সম্পূর্ণ উন্মোচন করা হোক এবং ভবিষ্যৎ প্রজন্মরাও এগুলো এই বিষয়টা জানবে। প্রত্নতত্ত্ব অধিদপ্তর বলছে, পুরো দুর্গ এলাকা খনন শেষে উদ্ধার হওয়া নিদর্শন পর্যটকদের জন্য উন্মুক্ত করা হবে। আমরা সবগুলো স্ট্রাকচার উন্মোচন করছি। আমরা পরবর্তীতে বাজেট সাপেক্ষে, সরকারের তদারকির সাপেক্ষে আমরা এগুলো পয়েন্টিং করব। এবং প্রাচীন এ দুর্গ এলাকাকে ঘিরে পর্যটন স্পট গড়ার নানা উদ্যোগের কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। সীমানা প্রাচীর নির্ধারণ করা হয়েছে, ভিতরে আপনার ওয়াকিং ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে, পুকুর ঘাটটা বাঁধানো হয়েছে, যেমন মানুষের থাকার জন্য একটা ছোট রেস্ট হাউস ব্যবস্থা করতে চাচ্ছি, তারপর প্রদর্শনীর জন্য এখানে একটা অফিস করতে চাচ্ছি। উপজেলা সদর থেকে 13 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে রোয়াইলবাড়ি দুর্গ এলাকার যাতায়াত ব্যবস্থা উন্নত করা গেলে পর্যটকের সংখ্যা আরও বাড়বে বলে আশা সংশ্লিষ্টদের।
ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সারা দেশের 168টি প্রেক্ষাগৃহে চলছে ঈদের 5টি সিনেমা। সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে হিমেল আশরাফ পরিচালিত প্রিয়তমা এবং রায়হান রাফি পরিচালিত সুড়ঙ্গ। মুক্তিপ্রাপ্ত সিনেমার বেশিরভাগ শো প্রথম দিন থেকে হাউসফুল যাচ্ছে বলে জানিয়েছেন মাল্টিপ্লেক্স ও প্রেক্ষাগৃহ সংশ্লিষ্টরা। টিকিটের এই দীর্ঘ সারিই বলে দিচ্ছে বাংলা সিনেমার পালে হাওয়া লেগেছে। ঈদে মুক্তি পাওয়া সিনেমা দেখতে পরিবার ও প্রিয়জন নিয়ে সিনেমা হলে ভিড় করছেন অসংখ্য দর্শক। মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে সর্বাধিক 107টি প্রেক্ষাগৃহে চলছে হিমেল আশরাফ পরিচালিত সিনেমা প্রিয়তমা। সারা দেশে প্রতিদিন 450টির বেশি প্রদর্শনী চলছে সিনেমাটির। অধিকাংশ হলগুলোতেই হাউসফুল যাচ্ছে ছবিটি। প্রিয়তমা সিনেমা দেখছি মা বাবার সাথে, খুব ভালো লাগছে। প্রিয়তমা ছবিটা দেখতে আসছি, খুব ভালো লাগছে, আসি না কখনো। সুপার সুপার, লাস্ট টাইমে পুরো কান্না করে দিছি। সাকিব ভাইকে বলি আরো এরকম একটা ছবি আপনি আমাদের জন্য পাঠান। প্রিয়তমা দেখতে আসছি শুধু সাকিব খানের জন্য। প্রথমবারের মতো বড় পর্দায় সুড়ঙ্গ দিয়েই বাজিমাত করলেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। ঈদের তৃতীয় দিন থেকে সর্বোচ্চ 33টি প্রদর্শনী দিয়ে স্টার সিনেপ্লেক্সে রেকর্ড গড়েছে সিনেমাটি। দর্শকদের আগ্রহের কেন্দ্রে রয়েছে সুড়ঙ্গ। সবার অভিনয় অনেক ভালো ছিল, নিশো ভাইয়ের অভিনয় তো সবসময় বেস্ট। সুড়ঙ্গ সিনেমা দেখেছি, অনেক ভালো লেগেছে। অনেক ভালো, দুর্দান্ত। নিশোর অভিনয় ছিল ফার্স্ট ক্লাস। ইচ এন্ড এভরি পারসন এত ন্যাচারাল অ্যাক্টিং করেছে, সবচেয়ে ভালো লেগেছে। ডেফিনেটলি নিশো ভাই বেস্ট। আমার সাকসেস না, কিন্তু এটা আমাদের হোল টিমের সাকসেস। আমাদের গল্পের সাথে যখন অডিয়েন্স কানেক্ট করে তখন এটা আমাদের সাকসেস। সো অডিয়েন্স তারা হলে এসে হলমুখী হচ্ছে, তারা অনেকেই শুনছি যারা কখনোই সিনেমা দেখতেন না, অনেকে আমার অনুরাগী, আমাকে নাটকে দেখছেন, তারা ভালোবাসে আমার অভিনয়, অনেকে রাফির ফ্যান। এছাড়াও আলোচনায় আছে চয়নিকা চৌধুরীর প্রহেলিকা এবং সৈকত নাসিরের ক্যাসিনো। এই দুটি ছবি দেখেও প্রশংসা করছেন দর্শক। অপু বিশ্বাস প্রযোজিত প্রথম ছবি লাল শাড়ি নিয়েও সাধারণ দর্শকদের মাঝে আগ্রহ দেখা গেছে। আফসানা আফরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ওয়াগনার বিদ্রোহের সময় পাশে থাকায় চীন ও ভারতকে ধন্যবাদ জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সম্মেলনে অংশ নিয়ে কথা বলেন তিনি। ওয়াগনার বিদ্রোহের পর প্রথম কোনো আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিলেন রুশ প্রেসিডেন্ট। এই সম্মেলনে সভাপতিত্ব করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপস্থিত ছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। রাশিয়া এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি ঐক্যবদ্ধ বলে জানান পুতিন। বলেন, পশ্চিমা নিষেধাজ্ঞার বিরুদ্ধে রুখে দাঁড়াবে মস্কো। পরে বেলারুশকে এসসিওতে অন্তর্ভুক্ত করার আহ্বানও জানান রুশ প্রেসিডেন্ট। জাতিসংঘের মধ্যস্থতায় হওয়া কৃষ্ণ সাগরীয় শস্য চুক্তির মেয়াদ বাড়ানোর কোনো কারণ দেখছে না মস্কো। মঙ্গলবার এক বিবৃতিতে এই মন্তব্য করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়, শস্য চুক্তির উদ্দেশ্য ছিল আফ্রিকা, এশিয়া ও লাতিন আমেরিকার দরিদ্র দেশগুলো যেন উপকৃত হয়। কিন্তু এখন ইউক্রেনের বাণিজ্যিক রপ্তানিতে পরিণত হওয়ায় চুক্তিটি অব্যাহত রাখার কোনো ভিত্তি নেই বলেও জানানো হয় বিবৃতিতে। ইউক্রেনের সঙ্গে রাশিয়ার গুরুত্বপূর্ণ চুক্তিটির মেয়াদ 17 জুলাই শেষ হতে চলেছে। এই অবস্থায় নবায়ন না করলে খাদ্য সংকটে পড়বে বিশ্বের অনেক দেশ। সেই সাথে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা বাতিল না করায় পশ্চিমা বিশ্বের সমালোচনা করে রাশিয়া। ইসরায়েলের তেল আভিভে পথচারীদের ওপর গাড়ি তুলে দিলে অন্তত 7 জন আহত হয়েছে, তাদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর। পুলিশ জানায়, হামলাকারী ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। দখলকৃত পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি হামলার দ্বিতীয় দিন মঙ্গলবার এই ঘটনা ঘটে। ইসরায়েলি পুলিশ জানায়, তেল আভিভে একটি শপিং সেন্টারের বাইরে দাঁড়িয়ে থাকা লোকজনকে চলন্ত গাড়ি ধাক্কা মেরে তাদের ওপর ছুরি দিয়ে আঘাতের চেষ্টা চালায় হামলাকারী ব্যক্তি। তার নাম আবদেল ওয়াহাব হালিলে। তিনি একজন 20 বছর বয়সী ফিলিস্তিনি। তাকে গুলি করে হত্যা করায় এক বেসামরিক নাগরিককে প্রশংসা করে টুইট করেন ইসরায়েলি নিরাপত্তা বিষয়ক মন্ত্রী। এদিকে ফিলিস্তিনি গোষ্ঠী হামাস এক বিবৃতিতে জেনিনে ইসরায়েলের হামলার বদলায় তেল আভিভে বীরত্বপূর্ণ হামলা হয়েছে বলে উল্লেখ করে। জেনিনে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত 12 ফিলিস্তিনি নিহত হয়। তাদের বয়স 16 থেকে 23 বছর। আহত হয় 120 জন। জেনিন শরণার্থী শিবির ছেড়েছেন 3000 মানুষ।
যুক্তরাষ্ট্রে একদিনে আলাদা বন্দুক হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছে, আহত হয়েছে ১০ জন। দুটি বন্দুক হামলার ঘটনার তদন্ত চলছে। গান ভায়োলেন্স আর্কাইভের হিসাবে দেশটিতে এবছর অন্তত ৩৪৫টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সোমবার মধ্যরাতে টেক্সাসের ফোর্ট ওর্থে বন্দুকধারীর গুলিতে ৩ জন নিহত এবং ৮ জন আহত হয়। পুলিশ জানায়, স্বাধীনতা দিবস উপলক্ষে প্যারেডের আয়োজন করা হয়। ভিড়ের মধ্যে ঘটে গুলির ঘটনা। পরে একটি পার্কিংয়ের জায়গা থেকে হতাহতদের উদ্ধার করা হয়। ঘটনাস্থলে মারা যান একজন। হাসপাতালে নেওয়া হলে আরও ২ জনের মৃত্যু হয়। একই দিনে পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়ায় বন্দুক হামলায় ৫ জন নিহত এবং ২ জন আহত হয়। এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। ৪০ বছর বয়সী ওই ব্যক্তির কাছ থেকে AR-15 রাইফেল, হ্যান্ডগান পাওয়া গেছে। তবে কেন তিনি হামলা চালিয়েছেন তা জানা যায়নি। বিশ্বের গড় তাপমাত্রার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। গত ৩রা জুলাই সোমবার ছিল বিশ্বের উষ্ণতম দিন। এদিন গড় তাপমাত্রা দাঁড়ায় ১৭.01 ডিগ্রি সেলসিয়াসে। তাপমাত্রা রেকর্ড শুরুর পর গত ১৫০ বছরের মধ্যে এটি সর্বোচ্চ। এর আগে ২০১৬ সালের আগস্টে বিশ্বের গড় তাপমাত্রা ছিল ১৬.৯২ ডিগ্রি সেলসিয়াস। বিজ্ঞানীরা বলছেন, প্রশান্ত মহাসাগরীয় উষ্ণ স্রোত বা এল নিনো এবং কার্বন ডাই অক্সাইডের নিঃসরণ বাড়ায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। চলতি সপ্তাহে চীনের কিছু স্থানে তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি, যা সচরাচর দেখা যায় না। এছাড়া ইউরোপের কয়েকটি দেশ এবং যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে অসহনীয় গরম অনুভূত হয়েছে। এর আগে গত জুন ছিল বিশ্বের সবচেয়ে উষ্ণ মাস। টেস্টে আফগানিস্তানকে সহজে হারানো গেলেও ওয়ানডেতে তারা শক্ত প্রতিপক্ষ। সিরিজ জিততে হলে ৩ বিভাগে সেরাটা দিতে হবে বলেছেন অধিনায়ক তামিম ইকবাল। ওদিকে স্পিন অ্যাটাকে ভরসা রেখে বাংলাদেশকে হারাতে চায় আফগানরা। চট্টগ্রামে সিরিজের প্রথম ওয়ানডে শুরু আজ দুপুর ২টায়। ম্যাচের আগের দিন তামিম অনুশীলন করেননি। ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠেছেন কিনা সেই প্রশ্নের ডালপালা মেলার আগেই টাইগার অধিনায়ক হাজির সংবাদ সম্মেলনে। নিজেকে নিয়ে সব শঙ্কা উড়িয়ে দিয়েছেন। সাকিব একাদশে ফিরছেন, সেই স্বস্তি আছে। শরীরটা আগের চেয়ে বেটার, বাট এটা বলবো না যে পুরোপুরি 100%। হোয়াইট বল ক্রিকেটে দে আর ভেরি গুড সাইড, দে হ্যাভ প্রবাবলি ওয়ান অফ দ্য বেস্ট বোলিং অ্যাটাকস ইন দ্য ওয়ার্ল্ড। লাস্ট সিরিজ থেকে আমি কোনো কিছু কম এক্সপেক্ট তো করছি না। হয়তোবা উই নো দ্যাট ইফ ইউ হ্যাভ টু উইন উই হ্যাভ টু ফাইট রিয়েলি হার্ড। টেস্টে রেকর্ড জয় এসেছে, তাই বলে সাদা বলের চ্যালেঞ্জেও যে সহজ জয় আসবে সেটা ভাবা বোকামি। নাবি রাশিদদের আফগানিস্তান এখন সমানে সমান। তামিমও সতর্ক থাকছেন, বিশেষ করে ওদের বোলিং নিয়ে। বিশ্বকাপের সূচি প্রকাশের পর বাংলাদেশের প্রথম সিরিজ। নানা দিক দিয়ে এই সিরিজটা মহা গুরুত্বপূর্ণ, যেখানে সিরিজ জিতে আত্মবিশ্বাস বাড়াতে চাইবে টাইগাররা। এছাড়া একাদশ ঠিক করা এবং তামিম লিটনের মতো তারকা যারা কিনা ধারাবাহিক রান পাচ্ছেন না, তাদের লক্ষ্য থাকবে ছন্দে ফেরার। বিশ্বকাপের দল তৈরিতে আফিফ নাইমকে সুযোগ দিতে চান টাইগার অধিনায়ক। প্রথম ওয়ানডেতে সেই রেসে এগিয়ে আফিফ। একাদশের 6 বোলার নাকি 6 ব্যাটার, সেটা ঠিক করা হবে টসের আগ মুহূর্তে। এই একটা সিরিজে আমরা চেষ্টা করব যে সবাইকে একবার হলো একটা সুযোগ দেওয়ার। একটা ওয়ার্ল্ড কাপের ইম্পর্টেন্ট গেমে এনি অফ আস ইফ ইজ নট ফিট, তাকে যদি যেই হোক, সে আফিফ হোক বা নাইম হোক, তাকে যদি নামাই তাহলে ইট ইজ নট ভেরি ফেয়ার অন হিম অ্যাজ ওয়েল, বিকজ ওকে যদি আমরা একটু গেম টাইম দিতে পারি, দ্যাট উইল বি গুড। মুখোমুখিতে টাইগারদের 7 জয়ের বিপরীতে 4 জয় আফগানদের। সংখ্যাটা বাড়ানোর লক্ষ্য প্রতিপক্ষ অধিনায়কের। আমাদের স্পিনের সাথে পেস অ্যাটাক দারুণ। শুধু লড়াই নয়, ভালো খেলে সিরিজ জিততে চাই। আমরা সবাই আত্মবিশ্বাসী। টেস্টে যা হয়েছে সেটা নিয়ে আমরা একটুও চিন্তিত নই। আফগান টপ অর্ডার টাইগারদের জন্য হুমকি হতে পারে, তবে গেল কয়েক মাস পেসাররা যা করে দেখিয়েছেন সেটা ধরে রাখতে পারলে ম্যাচ জয়ের পথ শুরুতেই তৈরি হতে পারে বাংলাদেশের জন্য। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। আফগানিস্তানের বিপক্ষে বড় অর্জনের হাতছানি বাংলাদেশের। ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে আফগানদের হোয়াইট ওয়াশ করতে পারলে প্রথমবার ওয়ানডে র্যাঙ্কিংয়ে 5-এ উঠবে টাইগাররা। আফগানদের ভারসাম্যপূর্ণ বোলিং আক্রমণ চিন্তার কারণ হতে পারে, তবে রেকর্ড টাইগারদের পক্ষে। ওয়ানডে সুপার লিগে বাংলাদেশ 3 থেকে শেষ করেছে। এমন অর্জনের পাশে আরও একটা অর্জন হাতছানি দিচ্ছে। প্রথমবারের মতো র্যাঙ্কিংয়ের 5-এ ওঠার সুযোগ টাইগারদের সামনে। সেজন্য আফগানদের হোয়াইট ওয়াশ করতেই হবে। 3 ম্যাচের একটাতে হারলেই হবে স্বপ্নভঙ্গ।
98 রেটিং পয়েন্ট নিয়ে এখন বাংলাদেশ আছে 7-এ। আফগানিস্তান বাংলাদেশের জন্য সবসময় শক্তিশালী প্রতিপক্ষ। ওয়ানডেতে মুখোমুখিতে বাংলাদেশ 7 আর আফগানিস্তান জিতেছে 4 বার। চট্টগ্রামে সবশেষ সিরিজে 2-1 জিতেছে বাংলাদেশ। জোরামেদের পরিসংখ্যান ব্যাটারদের পক্ষে থাকলেও বোলাররা সুবিধা কম পান না। 25 ম্যাচে মাত্র 3 বার 300-র উপর রান এসেছে এই উইকেটে। আগে ব্যাট করে 10 আর তাড়া করে জয় 15 বার। এই লড়াইয়েও উইকেট রাখতে পারে বড় ভূমিকা। আগে ব্যাট করে 270-এর উপর রান করলে জয়ের জন্য যথেষ্ট হতে পারে। বাংলাদেশ দলের অনুশীলন শেষ, পুরো দল ফিরে গেছে ড্রেসিং রুমে। তারপরেও দীর্ঘ সময় ধরে হেড কোচ হাতুরুশ সিংহে মাঠে ছিলেন, দেখেছেন উইকেট, কথা বলেছেন প্রধান নির্বাচকের সাথে। কেমন হবে পরিকল্পনা, কিভাবেই বাংলাদেশ দল খেলবে এবং একাদশ কেমন হবে, সেই সব নিয়েই হয়তোবা কথা হয়েছে এবং শেষ পর্যন্ত উইকেট দেখে সেই পরিকল্পনা সাজাবেন এই কোচ। সাগরিকায় সবচেয়ে অভিজ্ঞ সাকিব 21 ম্যাচে নিয়েছেন 41 উইকেট, আর আফগানদের বিপক্ষে 10 ম্যাচে 23 উইকেট তার। আফগান স্পিন অ্যাটাক বাংলাদেশের চিন্তার কারণ হতে পারে আরও একবার। রাশিদ নাবি মুজিবের 30 ওভার সামলাতে হবে। টাইগারদের বিপক্ষে 9 ম্যাচে রাশিদ 15, 6 ম্যাচে মুজিব 7 ও নাবি 11 ম্যাচে নিয়েছেন 14 উইকেট। 3 জনের ইকোনমি 4-এর নিচে। উইকেট কন্ডিশন অথবা একাদশ যেমনই হোক না কেন, এই দুই দলের লড়াই মানেই যেন বাংলাদেশের ব্যাটারদের সাথে আফগানিস্তান স্পিনারদের লড়াই। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে দু দলের কাছেই এই সিরিজ খুব গুরুত্বপূর্ণ, যেখানে বাংলাদেশের ট্রাম্প কার্ড সাকিব আল হাসান, অন্যদিকে আফগানদের মূল ভরসা রশিদ খান। অনবদ্য কীর্তি গড়লেন চামারি আতাবাত্তু। নিউজিল্যান্ডের বিপক্ষে 2 সেঞ্চুরিতে উঠে এলেন ওয়ানডে ব্যাটিং র্যাঙ্কিংয়ের শীর্ষে। এ প্রথম কোনো নারী লঙ্কান ওয়ানডে র্যাঙ্কিংয়ের 1 নম্বর স্থানে উঠে এলো। যুক্তরাজ্যের লন্ডনে উদ্বোধন করা হয়েছে ভিন্নধর্মী এক জাদুঘর, যেখানে শিশুরা খেলার ছলে শিখতে পারবে নতুন কিছু। কৃত্রিম অঙ্গ সহ জাদুঘরের বেশ কিছু জিনিস তৈরি করেছে শিশুরা নিজেরাই। জাদুঘরটির নাম ইয়াং V&A। সাধারণ জাদুঘরের পরিবেশ থাকে শান্ত, যেখানে দেখা মেলে বিভিন্ন মূর্তি বা শতাব্দী পুরানো নানা চিত্রকর্মের। সম্প্রতি পূর্ব লন্ডনে উদ্বোধন করা হয়েছে ব্যতিক্রমধর্মী এক জাদুঘর। মূলত শিশুদের বিষয়টি মাথায় রেখেই জাদুঘরটি নির্মাণ করা হয়েছে, যেখানে তারা খেলবে, আড্ডা দেবে এবং নতুন কিছু কল্পনা করবে। এখানকার পরিবেশ আলাদা। এখানে শিশুরা উচ্চস্বরে গান গাইবে এবং অনেক কিছু শিখবে। পূর্বে জাদুঘরটি মিউজিয়াম অব চাইল্ডহুড নামে পরিচিত ছিল। $1,60,00,000 খরচ করে একে ঢেলে সাজানো হয়েছে। নবজাতক থেকে 14 বছর বয়সী শিশুদের জন্য এই জাদুঘরে 3টি প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। একটা খোলামেলা পরিবেশ তৈরি করে দিয়েছি। এছাড়া প্রবেশাধিকার সহজ করে দিয়েছি, যাতে শিশুরা সমাজের নানা জটিলতা থেকে মুক্ত থাকতে পারে। জাদুঘর কর্তৃপক্ষ জানায়, গত 7 বছরে 22,000 তরুণকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়েছে তারা। গত 1 জুলাই আনুষ্ঠানিকভাবে জাদুঘরটির উদ্বোধন করেন প্রিন্সেস অব ওয়েলস ক্যাথরিন। জোবায়ের হোসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল বিরতিহীন সংবাদে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।